আজকে আমি যদি জিন্সের প্যান্টটা না পরলাম, লোকে আমাকে ভ্যালুই দেবে না। বন্ধুর সংখ্যা উপচে উপচে পড়ছে, এদিকে বন্ধুত্ব নেই বলে মানুষ সুইসাইড করছে। স্লাইটলি ফর্সা করে দিয়ে ঠোঁটটাকে একটু টুকটুকে পিঙ্ক করে দিয়ে এই যে একটা চোখের পাতাটাকে বেশি বড় করে দিলাম। কলকাতা শহরের নানা ফ্ল্যাটে ব্লু ফিল্ম তোলা হয়েছে এবং তার মধ্যে তারা ওপেনলি পার্টিসিপেট করেছে। আমার প্রশ্ন তাদেরকে, কেন? হ্যাঁ, ছেলেদের পেমেন্ট দিতে হয়, ছেলেদেরকে একটা মানে তার ফ্যামিলিটাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব দিতে হয়, কিন্তু একটা মেয়েকে তো পেমেন্ট না দিলেও সে মেকআপ করে চলে আসবে। তোমার হলো শুরু, আমার হলো সারা। চলো শুরু করি, যাই। অনেকদিন পর আবার ইউআই এতে আমরা আজকে রয়েছি। ইন্ট্রোডাকশন কি দেবো, মানে সরকার নিয়েই আমরা চলছি এখন। ওই সরকার নয়, আমরা অন্য সরকার নিয়ে আছি আজকে। আজকে আমাদের সঙ্গে রয়েছে মৌবনী সরকার, আপনারা সবাই চেনেন। আলাদা করে না, আমি দেখছিলাম, মানে পড়তে গিয়ে দেখলাম, আমি না নাচের বিষয়টা কিভাবে একটা জানতামই না। আমি আঁকা জানতাম, অভিনেত্রী আমি জানতামই, সে ছোটবেলা থেকে দেখছি। আমি নাচটা জানতাম না, মানে তুমি যে ইন্টারন্যাশনাল ডান্সার এটা আমি জানতাম না। তো আমরা আজকে ঢুকবো জীবনে, একটু শুরুর দিকটায় যাই। মানে ধরো, খুব যেটা ইচ্ছে করে জানতে, মানে পিসি সরকারের বাড়ির একজন আমরা একরকমভাবে চিনি, শুধু ম্যাজিশিয়ান, ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান, অসাধারণ ওনার হাসি কথা, এটা তো বুঝলাম, ঠিক আছে। তুমি না ঘরে ছিলে ওনার বাড়িতে, ছোটবেলা বাবা হিসেবে কেরকমভাবে পেয়েছো, কি মেমোরিজ? বাবা যেরকম রূপকথার একটি মানুষ, সেরকম ভাবেই পেয়েছি। গল্পের বইতে একটা ভীষণ ম্যাজিক্যাল মানুষকে যেরকমভাবে পাওয়া সম্ভব, মানে আমাদের মেন্টাল ওয়ার্ল্ডটা আমাদের সেই জগতে নিয়ে যাবে এবং সেই মানুষটা এত এত জিনিস করবে। আমার বাবা সেই কটা জিনিস সব করে। ওকে, মানে সেই যে একটা বিউটিফুল অরা, সেটা সবসময় পেয়েছি। আর শুধু তাই নয়, সেটার এক্সটেনশনও হয়েছে। মানে অ্যাকচুয়ালি যদি কোনো মেয়েকে শূন্যে ভাসাতে হতো, তো অনেক সময় সেই মেয়েটা আমি নিজে হতাম। অনেক এক্সপেরিমেন্ট হতো ম্যাজিক নিয়ে, সেই এক্সপেরিমেন্টগুলো সূত্রপাত যখন হয়, সেটা তো আমাদের খাবার টেবিল থেকেই অ্যাকচুয়ালি শুরু হয়, তারপর অফিসে হয়ে যায় ব্যাপারটা। তারপরে বড়োভাবে আমাদের ম্যাজিকের যে কারখানা বলা যেতে পারে, ম্যাজিকের একটা ইন্ডাস্ট্রির দিকে ওটা আমার নেক্সট স্টেপে চলে যায়। তো ওই খাবার টেবিলে নানা রকমের আলোচনা, তারপরে তার মধ্যে একটু একটু এক্সপেরিমেন্ট, তারপরে এটা এরমভাবে হলে কেমন হয়, এই সবের মধ্যেই আমরা ছিলাম। এবং এইটা আমি ডেফিনেটলি জানি ফর শিওর যে মানে যেহেতু আমরা ম্যাজিক বাড়ির সবাই, আমার দুই বোনও, হ্যাঁ, ওরা সবাই কিন্তু মানে এই যে বাবা একজন ম্যাজিশিয়ান, মাও ম্যাজিশিয়ান, তাহলে বাচ্চাগুলোও ম্যাজিশিয়ান। শুধু তাই নয়, আমাদের বাড়ির কুকুর, বেড়াল, সিংহ, হাতি, সিংহর গল্প তো শুনবই আমি, মানে ঘোড়া, ইমিউ বার্ডস, সবাই ম্যাজিশিয়ানই ছিল আর কি। এবার রাগী ছিলেন, খুব জানতে ইচ্ছে করে, মানে ওনাকে তো সবসময় আমরা হাসতে দেখি, সারাক্ষণ একটা স্মাইলিং ফেস অলওয়েজ। হ্যাঁ, বিউটিফুল স্মাইল, যেটা উত্তম কুমার, তারপর যদি কাউকে ধরি আমি, সেটা তাই না? মানে আই থিংক হিজ স্মাইলিং ফেস ইজ বিউটিফুল, অসাধারণ। সেখানে উনি বাবা হিসেবে কি রাগ দেন, মানে কখনো বকুনি খেয়েছো? হ্যাঁ, বকুনি তো খেয়েছি। ছোটবেলাতে যেরকম সব বাচ্চারা দুষ্টুমি করে, আমরাও করতাম। কিন্তু আমাদের যে আমি বলবো যে অন্যান্য বাচ্চারা যে ধরনের জিনিসের জন্য বকুনি খায় নর্মালি, সেইগুলো কিন্তু আমাদের বকুনির পয়েন্ট হতো না, কারণ সেইগুলো সামহাও আমরা ন্যাচারালি বুঝে গিয়েছিলাম। আমাদের শুরুটা একটু অ্যাডভান্স লেভেলে হতো, মানে যেরকম আমরা ছোটবেলা থেকেই দেখতাম বাড়ির ভেতরে প্রচুর দেশ বিদেশের মানুষ, দেশ বিদেশের ম্যাজিশিয়ানস তো বটেই, প্রেস, নানা রকমের শিল্পীরা, এবং আমাদের বাড়িতে নানা ধরনের শিল্পচর্চা হতো সবসময়। তো আমরা কিন্তু তার মধ্যেই বড় হয়ে উঠেছি। খুব সিম্পলি এরকমও হতো যে জাপান থেকে একজন লোক এসছে এবং উনি মানে আমার মা ওনাকে বাঙালি খাওয়া দাওয়া কেমন হয় সেটা দেখাচ্ছেন, আর নানা রকমের কালচারাল এক্সচেঞ্জের কাজ চলছে। এবং এমন সময় একবার মানে হয় না যে একটা এমন কথা শুনলাম, সেই কথাটা শুনে আমার ভাষায়
আমার একটু হাসি পেয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এবং সেই সময় কিন্তু বকুনি খেয়েছি, কারণ আমাদেরকে প্রত্যেকটা স্টেপে বোঝানো হয়েছে, বাবা বুঝিয়েছেন যে প্রথমত কেন বকুনিটা খেলাম। হ্যাঁ, অন্যের ভাষার কেউ একটা অংবং চং কিছু বলছে, সেটাতে আমি হেসে ফেললাম, হাসতেই পারি, বাচ্চা। কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারা আমাদের দেশে এসছে, তারা আমাদের আর্ট অ্যান্ড কালচারকে শ্রদ্ধা জানিয়েছে, এবং সেই ভেতর থেকে একটা তাদের জন্য কিছু করার যে একটা অনুভূতি, সেটা কিন্তু আস্তে আস্তে বাবা মারই শেখানো। আর আমাদের সময়টা বোধহয় ছিল এরকম, মানে এই বকুনিগুলো আমরা খেতাম সবাই, আমরা যে মানে ইনফ্যাক্ট আমি স্কুল লাইফেও খুব ভালো টিচার্স পেয়েছিলাম। সেই টিচার্সদের গাইডেন্স বেশ কিছুটা হেল্প করেছে, কারণ তাদের মধ্যে অনেকেই তাদের যে চিন্তাধারা ভীষণই ভারতীয়, কিন্তু তারা ভীষণ ভালো মানুষ ছিলেন। আর নিজের টিচার্সরা যদি খুব ভালো মানুষ হয়, তখন কিন্তু একটা দারুণ পরিকাঠামো পাওয়া যায়, যেটা আমার মনে হয় মিসিং। আচ্ছা, আমরা এটা খুব বাজে কাজ করছি, আমরা আড্ডা মারছি, তুমি খাবে তো, আমরা বলেও ছিলাম চলো ম্যাজিক করে খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা 3 বলে হাই ফাইভের ম্যাজিক হলো, তাই তো? হ্যাঁ, চলে এসছে কিন্তু না, সেই তো এই ম্যাজিকটা হলো ইনক্রেডিবল। তো হ্যাঁ, খাবার যখন চলে এসছে, এবার খাওয়া নিয়ে একটু প্রশ্ন করি। মানে পুরো বাড়িটা আমাদের, আমি কথাটা মনে হয় যে বাঙালিয়ানা একটা রয়েছে, যতই সবাই মডার্ন হয়ে যাক, একদম পুরো বাঙালিয়ানার একটা আমি ছাপ পাই এখন। ভেরি ট্রু, এভরিওয়ান। ইনফ্যাক্ট আমরা ভীষণই বাঙালি, আমি বলবো যে ভেতরটা পুরো সম্পূর্ণ বাঙালি। আর এই যে মডার্ন ওয়ার্ল্ডে, ইন্টারনেট এজে যে যে চেঞ্জেসগুলো একটা স্বাভাবিক পরিবারের ক্ষেত্রে হতে পারে, সেগুলো আমাদের ক্ষেত্রে ঘটেছে। কিন্তু তাও যদি আমাকে কেউ চুজ করতে বলে যে আমি জিন্স পরবো না আমি শাড়ি পরবো, আমি কিন্তু পার্সোনালি চুজ করবো শাড়ি। প্রফেশনাল কিছু করা নেই সেখানে, তো আলাদা বিষয়। মানে আসলে এখন আমার মনে হয় যেখানে আমরা জামা কাপড়, খাওয়া দাওয়া, চাল চলনের ক্ষেত্রে বলছি, যেহেতু আমাদেরকে অনেক সময় অন্য কালচারেও কাজ করতে হয়, এবং একটা গ্লোবাল প্যারামিটার বলে অ্যাকসেপ্টেন্সের কিছু ব্যাপার থাকে, তো সেখানে আনফর্চুনেটলি এটা খুব খারাপ বিষয়। কিন্তু আজকে আমি যদি জিন্সের প্যান্টটা না পরলাম, লোকে আমাকে ভ্যালুই দেবে না, আনফর্চুনেটলি। হয়তো শুনতে হবে সেখানে, না হলে আরো হয়তো কিছু জিনিস শুনতে হবে তোমার। আচ্ছা, আমি বেশ খেয়াল করছি, বেশ অনেকগুলো, মানে লাস্ট তোমার প্রিমিয়ারে গেলাম, কিছু ছবিও দেখছি তোমার, এই আমি এই টুপি বলছি, কি বলবো, মানে এটার নাম আমি জানি না, টুপি তো কোনো একটা নাম হবে পার্টিকুলার, এটাকে বলে বেরে ক্যাপ। বেরে ক্যাপ, ওকে। পার্টিকুলারলি আর্টিস্টদের খুবই ফেভারিট। আচ্ছা, ভেরি প্যারিজিয়ান, প্যারিসের মহিলারা তো ভীষণ ভালোবাসে পড়তে, ছেলেরাও পরে। আচ্ছা, এবং আমি দেখেছি যে আমি যেগুলো পড়তে, আমার ভীষণ হেড গিয়ারের ওপর ভালোবাসা রয়েছে। সেটা ছোটবেলায় বাবার পাগড়ি বহুবার পরেছি, এবং শুধু তাই নয়, পাগড়ির মধ্যে যে ভালোবাসাটা ছিল, হেড গিয়ারের হয়তো পাগড়িটা পরার পর থেকে একটা অদ্ভুত রকমের হেড গিয়ারের প্রতি ভালোবাসা আমার জন্মেছে। বাড়িতে প্রচুর পরিমাণের বিদেশি উইগস, যেরকম ক্রিশ্চিয়ান ডিওরের উইগস, আমাদের বাড়িতে নানা রকমের শো বিজনেসের যেসব জিনিসপত্র, ড্রামার যেসব জিনিসপত্র, ম্যাজিক ওয়ার্ল্ডের স্পেসিফিক যেসব জিনিসপত্র, সেগুলো খুব আমরা নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্টও করতাম। তো এই করতে গিয়ে আমার মনে হলো যে আমার যেটা ফেভারিট, যে একটা মাথায় কিছু একটা হেড গিয়ার রাখা, মানে যেটা আমার ভীষণ পছন্দের ব্যাপার হয়ে গেছে। আমি যেখানেই যাই, যদি আমি মাথায় কিছু না পড়লাম, আমি কিরকম একটা মনে হয় যে আমার সাজটা কমপ্লিট হলো না। মানে এখন একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে। আই থিংক সো। হ্যাঁ, মানে মৌবনি মানে এটা আমার ভালো লাগে, যেটা খুব অ্যাকচুয়ালি আমার বাড়িতেও সবাই বলে যে সুটস মি আ লট, তারপরে বন্ধু বান্ধবরাও তাই বলে। এবার আপনাকে জিজ্ঞেস করছি কেমন লাগছে বলুন। আশার পরে ওটাই বললাম, খুব ভালো লাগছে। কারণ হচ্ছে একটাই, কেন ভালো লাগে সবাই বলছে, যেহেতু ফিসটা ছোটর মধ্যে, সেই জন্য ওটা হাইলাইট হচ্ছে। হ্যাঁ, আই থিংক সো। আর যত ডিরেক্টরের সাথে কাজ করেছি, তাদেরকে যখন আমি টুপি দেখাই, বলি যে দাদা এই টুপিটা পরবো, হ্যাঁ পরে নাও, একেবারে পুরো ডাইরেক্ট। নিজের মোটামুটি কত কালেকশনে আছে, নাম্বার অফ? ইট উইল বি হার্ড টু কাউন্ট, আমি তো গুনিনি কখনো, কিন্তু ভ্যারাইটি যদি বলি তাহলে মোটামুটি চমকাবো 100খানা ভ্যারাইটি তো আছে, মানে ভ্যারাইটি হিসেবে। এবারে তো নাম্বার সেটা আলাদা বিষয়। হ্যাঁ, এটা না কালেক্টেবলস, একদম ছোটবেলা থেকে কালেক্ট করছি, মানে দেখলেই আমার মনে হতো যে আমি রেখে দিই, কারণ আমি পরে পরবো। আর আমার যে কোনো জামা, আমার জামা পরার মধ্যে একটা ব্যাপার রয়েছে, মানে আমি না খুব যে
এই সময়কার জামা বলে আমি তুলে পরে নিয়ে সেটাকে তারপরে ফেলে দিলাম, আমি ঠিক ওইরকম ভাবে চলতে পারি না। আমার এক একটা জামা মানে আমার 16 বছর বয়সে যখন আমি মাধ্যমিক পাশ করলাম, আমার মা আমাকে একটা গাউন এনে দিয়েছিল চেরি কালারের, ভীষণ সুন্দর ভেলভেটের। সেই গাউনটা আমি এখনো পরি, আর খুব খুব ইম্পর্টেন্ট দিনগুলোতে পরি, যখন আমার জন্য সেই দিনটা খুব গুরুত্বপূর্ণ। মানে এটা সবথেকে ইম্পর্টেন্ট যে ওটাই ফিটিং হচ্ছে এখনো। ওয়েল মানে ওটা মানে মেনটেন করতে হয়, কারণ এখন তো যা অবস্থা আর কি। হ্যাঁ, আমরা এগোচ্ছি ওবেসিটির দিকে, আমাদের দেশে এগোচ্ছে। হ্যাঁ প্রচুর। আমার মনে হয় বাঙালিরা তো ভোজন রসিক, খেতে ভালোবাসে, আর তারপরে বাঙালি হিসেবে খাওয়া দাওয়া ভালোবেসে তারপরে ফিগার মেনটেন করা একটা সত্যি কঠিন কাজ। কিন্তু আমার মনে হয় অতটাও কঠিন না যদি আমরা একটু ডিসিপ্লিন থাকি। মানে আমার খাওয়া দাওয়ার মধ্যে আমি দুটো পলিসি সবসময় ফলো করি। একটা হচ্ছে যে যেইটুকুনি খাবো না কেন সেটা একটু ভালো টেস্টের হতে হবে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কখনো নিজেকে মানে একেবারে স্যাচুরেশন পয়েন্ট পর্যন্ত খাওয়াবো না, মানে আমার পেটে পুরো একটু খিদে থাকবে। হ্যাঁ, আমি কখনো নিজেকে ট্রিমেন্ডাসলি ফিল করি না, আর আমি দেখেছি যে এইটাতে কিন্তু শরীরটা ভালো থাকে। মানে তুমি সব খাও? হ্যাঁ, সব খাই আমি। মানে যেরকম হয় না যে নায়িকাদের ক্ষেত্রে প্রশ্ন করলে না আমি না শুধু শশা খাই, আমি শুধু এই খাই, আমি কিন্তু ওইরকম না। কিটো ডায়েট অনেক কিছু আছে। নট এট অল। মানে আমি ইনফ্যাক্ট আমাদের বাড়িতে আমরা সবাই খেতে খুব ভালোবাসি, নানা রকম। ওইখানেই প্রশ্ন আমার, রাইট? তো সেখানে বাঙালি খাবার তো ভীষণ ভালো লাগে, সব রকমের, এবং সুস্বাদু লাগে। আমার মনে হয় যে বাঙালি খাবারের মধ্যে যে ফিনেস, যে ভালোবাসা, যে নানা রকমের কোর্স প্ল্যানিং করা এমনি স্বাভাবিকভাবে, মানে লোকে একটা বড় রেস্টুরেন্টে গিয়ে বেশ 5 থেকে 7খানা কোর্সের মিল খাবে, সে তো হতেই পারে। কিন্তু বাঙালিদের ঘরে ঘরে এই যে একদম তেতো থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত একদম শেষে বা চাটনিটুকু, এই যে গ্রেডিয়েন্টটা, গ্রাফটা দারুণ লাগে, অসাধারণ। আমার মনে হয় খুবই সেটা মানে 7 কোর্স মিল আমরা খুব ন্যাচারালি রেডি আমরা সবসময় করি। যে তোমার মুখে এই মুহূর্তে ধরো বলতে গেলে জল আসবে বাঙালি খাবার, যে আমরা একটা সাজাবো মেনু শুরু থেকে শেষ, কি ভালোবাসো দেখি এখনো, তার মধ্যে কি কচুর শাক ঢুকে আছে, মানে যেগুলো এগুলো হারিয়ে যাচ্ছে, অনেক রান্না মোচা হারিয়ে যাচ্ছে, তোমার কোনগুলো? আমার মান কচু খেতে খুব ভালো লাগে। আমার সরষে দিয়ে একটুখানি, সরষে দিয়ে যে কোনো জিনিস ভালো লাগে, মানে সরষের তেল দিয়ে ভালো লাগে, সরষের তেল দিয়ে যে কোনো মাখা ভালো লাগে। আমার শাক দারুণ লাগে, এইটাই তো। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। পাতায় ভাজা খাও? কলা? হ্যাঁ, এই তো খিদে পেয়ে গেল। মাছ ভালো লাগে, আমি ভীষণ মানে মাছের ভক্ত। আমাকে যদি কেউ বলে যে তুমি মাংস আর মাছ দুটোর মধ্যে কোনটা চুজ করবে, আমি তো মাছ খাবো। মানে সেই দিক থেকে আমি ভীষণ বাঙালি। আর তার উপরে আমার ভালো লাগে যেটা হচ্ছে আমাদের যে শাক সবজির যে নানা রকমের তরকারির মধ্যে যে ভ্যারিয়েশন আমরা পেতে পারি, তার মধ্যে যে নানা রকম শ্রেণীর মশলাপাতি বিভিন্ন রকম ভাবে ব্যবহার করে যে রান্নাগুলো খুব ভালো লাগে। গয়না বড়ি ভালো লাগে, তারপরে চিংড়ি মাছ ভালো লাগে। আরে গয়না বড়ি এগুলো অপরিবার শুনলাম। চিংড়ি পিঠে খেয়েছো? চিংড়ি পিঠেটা খাওয়া হয়নি। কলা পাতায় হয়? চিংড়ি খেয়ে মার কাছ থেকে পিঠে গুড়ুম গুড়ুম খেয়েছি। হ্যাঁ, তো পূর্বপুরুষ মানে আমি বলছি সিনিয়র পিসি সরকার, উনি তো বাংলাদেশ থেকে বিলং করতেন। হ্যাঁ, তাই জন্য এই টেস্ট অফ এটা রয়েছে। তার মানে টেস্টটা ঢুকেছে না, মানে মানে যেহেতু আমরা ঘটিবাটি, মানে বাবার দিক থেকে আমরা বাঙাল আর মায়ের দিক থেকে পিওর ঘটি, তো আমরা দুতরফার খাবার এক্সচেঞ্জ হয়ে মানে বেস্ট অফ বেঙ্গল পেয়েছি। একটা জিনিস কথা বলতে বলতে আমার মনে হচ্ছে তোমার হাসিটা দেখে, এই যে 3 বোন ছোটবেলা থেকে বড় হয়েছে, হয় না সবাই কম্পেয়ার করতে শুরু করে, যে এই বাবার মতন হয়েছে, এই মায়ের মতন হয়েছে দেখতে। এটা সব থেকে বেশি কাকে শুনতে হয়েছে যে এই পিসি সরকারের মতন, ওর মতন হয়েছে? এই যে লুক ওয়াইজ শুনতে হয়েছে? আমাকে শুনতে হয়েছে। আমি বাবার মতো সেজে গো পেকেও ঘুরতাম একটা টাইমে, কেন আমার বেশ ভালো লাগতো ব্যাপারটা। আর মানে ইট ওয়াজ অলওয়েজ লাইক আ ফ্যান্টাসি যে আমি মাও সাজতাম, মানে রীতিমতো সাজতাম। আমার মার পার্ম করা যে চুলটা সেটা আমি দেখতাম কারুর নেই, তো মাকে আমার একটা বারবি ডল ছিল, সেই বারবি ডলটা মনে হতো মা। তো এরকম মানে বাবা সাজা, মা সাজা। তারপরে সাজের মধ্যে হ্যাঁ, আমার মুখের দিক থেকে কিছু কিছু লোক বলে যে হ্যাঁ তোমার মায়ের সাথে খুব মিল, আবার কিছু কিছু লোক বলে যে হ্যাঁ তোমার বাবার সাথে খুব মিল। আমি বলি যে আমার বাবা মায়ের সাথে মিল থাকবে না তো কার সাথে মিল থাকবে?
এটা তাই একদম না? এটা এটা হ্যাঁ, মানব বলছি, যুক্তিটাই তো অদ্ভুত যে Exactly. আমাকে তো আমার বাবা মার মতো দেখতে হবে, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বটে যে আমার বোন এক্সেপশনালি টল, কিন্তু ওর যে হাইটটা সেটা আবার আমার দাদুর মতো, আচ্ছা, ওকে। মানে আমার মায়ের বাবা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি বডি বিল্ডিং করতেন, সেই এবং জন্য মুমতাজের স্টিচারটা, হ্যাঁ, height, মুমতাজ তো হ্যাঁ, I ওটা- think she's মানে বাঙালি মেয়েরা এতটা লম্বা হয় না, বক্সিং টক্সিংও করেছে, হ্যাঁ, শুনেছি গল্প। 10 and half, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। very tall. রাস্তায় কাউকে কিছু করতে দেখলে পিটিয়েও দেবে। হ্যাঁ, পিটিয়ে দেবে। হ্যাঁ। শুধু তাই নয়, মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে মহিলারা যখন স্পোর্টসে যায় বা অন্য রকমের প্রফেশনে যায়, সেই মানে কিছু কিছু একেবারে টিপিক্যাল ব্যাপার যে ফর্সা মেয়ে হতে হবে, হ্যাঁ, মেয়েটাকে সুন্দর হতেই হবে, শুধু তাই নয়, মেয়েটাকে একটা ধাঁচের হতে হবে, হ্যাঁ, মেয়ে মানে কিছুটা আমরা একটা মনের ভেতরে একটা কল্পনা করে নিয়েছি এরকমই হবে। হ্যাঁ, এর বাইরে যে নানা রকমের মেয়েদের ক্ষেত্রে কাজ হতে পারে, মেয়েদের ক্ষেত্রে নানা রকমের ইচ্ছে হতে পারে, সেইটা একদম আমরা সেটা হয়তো আমরা ওই টাইপ কাস্ট করে করে মানুষগুলোকে একটা বক্সের ভেতরে ঢুকাতে শুরু করেছি। তো তাই জন্য আমার খুব খারাপ লাগে যখন সব মেয়েকে এক দেখতে লাগে। এটা মানে এখন খুব আমাদের হচ্ছে, ইন্ডাস্ট্রিতে খুব হয়। রিসেন্টলি খুব হ্যাঁ, হচ্ছে। যেহেতু আমাদের সব মানে আমাদের অ্যাকচুয়ালি হয়তো গুটি কত মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, তারা সবাই মিলে আমাদেরকে সাজায়। এবার তারা তো তাদের ধাঁচেই সাজাবে, যেরকম মা দুর্গার মুখ যদি একটি আর্টিস্ট আঁকে, তাকে ওই ধাঁচটা কিন্তু সে রিপিট করবে। ওই জন্য সবাইকে সেম লাগে, একদম ঠিক বলেছো। টোটালি, মানে মেকআপ আর্টিস্টরা একেবারে সাজাতে শুরু করে, এবং আনফর্চুনেটলি আমাদের এখানে ইন্ডিভিজুয়ালিটি মেয়েদের ক্ষেত্রে ইনকালকেট করার যে একটা হ্যাপিনেস, সেই হ্যাপিনেসটা খুব কম। সেটাও চলে গেছে, সেটা হয়তো সুচিত্রা দেবী, সুপ্রিয়া দেবী, ওনাদের সময় তাও ছিল গোল্ডেন এরা, মানে হ্যাঁ, তারপরে golden era। কারণ তারা হয়তো কিছুটা এখনো, মানে তারা হয়তো যদি আমাদের মাঝে থাকতেন তারা ওই নিয়ে কিছু কথা বলে যেতেন। এখন আমরা হয়তো সাবিত্রীর দিকে পাবো, যিনি এই নিয়ে একটা খুব কনফিডেন্ট কোনো কথা বলতে পারবেন। কিন্তু আমার মনে হয় যে আগের যুগের যারা মানুষ ছিল তারা অনেকটা নিজেদের ইন্ডিভিজুয়ালিটিটাকে মেনটেন করতো। এটা একদম সত্যি, মানে শুধু এটা এই ফিল্ডে না, যে কোনো হ্যাঁ। ক্ষেত্রে, আমি যে কোনো ফিল্ডই বলবো। এটা একটা মানে আমাদের মধ্যে না একটা ওই চায়নাতে যেরকম একই পিসের অনেকগুলো ম্যানুফ্যাকচারিং মানে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, আমরা কেমন যেন ওই ঠিক একটা চাইনিজ ব্যবহার করছি সবার সাথে, আর পোলট্রির মুরগির মতো ইমোশনলেসও হয়ে যাচ্ছি একদিক থেকে। আই থিঙ্ক সো, কারণ সারা দিনে একটা মানুষ যদি শুধু সেলফোনের সাথে বিয়ে করে বসে থাকে, প্রত্যেকটা মানুষের বিয়ে হয়ে গেছে অলরেডি সেলফোনের সাথে, এবং তার রীতিমতো লিভ ইন রিলেশন চলছে সেলফোনের সাথে, একদিন না থাকলে শেষ। হ্যাঁ, একদিন না থাকলে শেষ। এবং যদি কখনো সেলফোন ছেড়ে সে কোথাও চলে যায়, ওরে বাবা, দৌড়াদৌড়ির কিছু নেই, কান্নাকাটি, দৌড়াদৌড়ি, এত দৌড়াদৌড়ি বোধহয় বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকার মধ্যেও হয় না, হাজব্যান্ড ওয়াইফ। তো এই যে টাইমটা আমরা দিচ্ছি একটা মেশিনকে, এবং এটা তো মানতে হবে ইটস এ মেশিন, এর কিছু ধরন রয়েছে, এর কিছু, এই যে আমাদের এক ধার থেকে চোখ নষ্ট হচ্ছে, আরে পুরো রিজন। হ্যাঁ, এবং বয়স্ক মানুষেরা যারা এই যে আমাদের চোখের সামনে দেখছে যে ল্যাপটপ এলো, মোবাইল এলো, তারা তো একটা ট্রানজিশন দেখতে পাচ্ছে, তারা কিন্তু খুব একটা কমফোর্টেবল নয়। আর আমরা এত ডিস্টেন্ট হয়ে গেছি, মানে আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে যে এরকমভাবে শিক্ষা নিয়েছি, একটা তো টাইম আসবে যে এই যে নতুন জেনারেশনের এই যে এতটা চেঞ্জ, সেখানে আমাদেরকেও তাদেরকে কমফোর্টেবল ফিল করাতে হবে। সেখানে আমরা কোথাও একটা, হ্যাঁ, বিশাল জিনিস। আর আমি আরেকটা জিনিস নিয়েও কাজ করছি, আর সেটা হচ্ছে কলকাতা অ্যান্ড কলকাতার স্ক্যাম। এই যে আমাদের এত সুন্দর একটা মিষ্টি দেশ, যেখানে আমরা রসগোল্লার সাথে সবকিছু সুইটনেসটাকে কম্পেয়ার করছি, এই সুইটনেসের মধ্যে যদি একটা পোকা ঢোকে, সেই পোকাটা হলো স্ক্যাম। আমার মনে হয় প্রত্যেকটি ঘরে ঘরে, এই যে আমি এই মুহূর্তে আপনার সাথে, এই আপনি বলো না, দূর, আপনি ক্যান্সার, হ্যাঁ তুমি তো এই যে তোমার সাথে এখন গল্প করছি, আড্ডা দিচ্ছি, এই গল্প আর আড্ডার মধ্যে যদি আমি একটা ভালো কাজ তোমার হয়ে করি, আর সেটা হচ্ছে তোমাকে এই মুহূর্তে স্ক্যাম সম্পর্কে একটু সচেতন করা। হ্যাঁ, অবভিয়াসলি এটা খুব দরকার। তাই না? আমার সেই জন্যই ঘরে ঘরে করা উচিত, স্পেশালি এই যে ঘরে ঘরে একটু বয়স্ক মানুষদের, যারা হয়তো বা জানে না জিনিসটা সম্পর্কে, তাদেরকে আতঙ্কিত করে ভুলভাল বলে
তাদের পুরো জীবনের যে সঞ্চয় সেটাকে নিয়ে চলে পালিয়ে যাচ্ছে যাচ্ছে। আর দিনে দিনে পাল্টাচ্ছে মাধ্যমগুলো। একদম। আর এরা যেন এরা কোথায় থাকে, কি খায়, এদের কি বাবা মা নেই, নাকি এদের মানে এরা কখনো আয়নায় নিজেদের মুখ দেখে না, রিসেন্ট একটা স্ক্যাম, সেলফোনটাই বেশি ইউজ করে। একদম হ্যাঁ, 100%। কারণ সত্যি এটা একটা বিষয়, মানুষের চাহিদা বেড়ে গেছে তো মারাত্মকভাবে। আর এই যে টেন্ডেন্সি, প্রবণতা যে আমি সবকিছু ফ্রিতে পাবো, কেন হবে এরকম চিন্তাধারা? মানে এই চিন্তাটার থেকে কিন্তু ভুলগুলো চলে আসছে। মানে আমরা ধরুন আবার ধরুন হয়ে যাচ্ছে, এটা আমাদের আগের, হ্যাঁ এটা একটা হ্যাবিট থেকে আসছে আর কি, এটা আপনি আগে করা স্বভাব আছে। ওয়েল, তো মানে এই যে আমরা যখন একটা কোথাও যাচ্ছি, আমাদের সবসময় একটা কোনো কিছু ইচ্ছে করছে ফ্রিতে পাওয়া। এবার ফ্রিতে কেন কোনো জিনিস আসবে, একটা জিনিস কি ফ্রিতে হয়, এইটা আমরা ভাবি না। আর গিফট পেতে সবারই ভালো লাগে, সেটা তো পেতে ভালো লাগে। একটা গিফট যদি কেউ করলো, সেইটার মধ্যে যে সিম্পলিসিটি, সেইটা বরঞ্চ হারিয়ে যাচ্ছে। কারণ এখন আতঙ্ক যে উড়ে বাবারে, আমাকে একটা যে কোনো মানুষ গিফট দিল, আমি নিতেই পাচ্ছি না সেটা, বিকজ অফ সাচ হরেন্ডাস। তবে এই কম্পিট করার জন্য, মানে পাশের বাড়ির লোকটি অমুক ফ্রিজটি কিনে নিয়েছে, এই টিভিটি নিয়ে নিয়েছে, এই কম্পিটিশন হয়তো চিরকাল ছিল, কিন্তু আমার মনে হয় হেলদি কোথাও একটা ছিল, যেটা আস্তে আস্তে সেটাও খারাপ হচ্ছে এখন। সেখানে বিপথে কুপথে একদম সে পথে চালিত হচ্ছে, ঘুষ পথে যে কোনো একটা পথে হলেই হলো আর কি। হ্যাঁ, মানে তাতে কোনো ওই যেটা তুমি সেম ঘুরে ফিরে একই কথা, যে ইন্ডিভিজুয়ালিটি কোথাও হারিয়ে গেছে। হ্যাঁ, এইটাই, বা চিন্তা করার ক্ষমতা। আসলে আমরা ভাবছি না যে একদিনের মধ্যে এতবার আমরা সেলফোনটাকে দেখছি একটা অটোমেটেড ফরম্যাটে, এর বাইরে নয়, এইরকম একটা ট্রেনিং এর মধ্যে নিজের ব্রেনটাকে ফেলে দিচ্ছি। তার মানে কি, আমি ভাবছি ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়া হোক, লাইকসের মাধ্যমে আমি আমার বন্ধু বান্ধবের সাথে খুব কানেক্টেড রয়েছি, কিন্তু আখিরে সে কেমন আছে, তার শরীরটা কেমন আছে, সেই যে তার সাথে আলাপ পরিচয় করে যে বোঝা জানা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। যে কারণে মানুষ কিন্তু একে অপরের থেকে দূরে সরছে। আজকে আমার কিছু যায় আসেও না যে আমার সব থেকে কাছের বন্ধু ঠিক আছে কি না, কারণ আমার একটা ভুল ধারণা যে হোয়াটসঅ্যাপেই ওকে এক্ষুনি আমি একটা হাই পাঠালে ও তো এক্ষুনি আমাকে একটা হাই লিখে পাঠাবে। আর আমাদের কত বন্ধু এখন, 5,000 6,000, উড়ে বাবারে, মানে সে বন্ধুর সংখ্যা উপচে পড়ছে। এদিকে বন্ধুত্ব নেই বলে মানুষ সুইসাইড করছে। দিস ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল থিং। যখন আমরা এই নিয়েই কথা বলছি, ফেসবুক, ইনস্টা, এই পার্টটা নিয়ে কথা বললামই, হ্যাঁ, সেখানে শিল্প সঙ্গে যুক্ত একটা প্রশ্ন করি তোমায়, যেটা আমার আমারও খারাপ লাগে। সারাক্ষণ এই যে ইনস্টা খুললে, ফেসবুকটা তাও কম বলবো, এখনো কোথাও একটা কালচারালি ঠিক আছে ফেসবুক, ইনস্টাগ্রামটা জানি না কিভাবে আপনারা নেবেন, মানে সফট পর্নের জায়গায় চলে যাচ্ছে আমার মনে হচ্ছে। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। ইনফ্যাক্ট আমি নিজের ক্ষেত্রেও বেশ কিছু কাজ পাইনি, কারণ আমার ইনস্টা আপগ্রেডেড নয় বলে। ফলোয়ার্স নেই। আমাকে বলা হয়েছে যে আমি 50খানা ছবি করেছি, কিন্তু বলা হয়েছে আপনার তো অতটা পরিমাণে লাইকস নেই, আপনি তো সেলেবল কমোডিটি নন। সেলেবল কমোডিটি, এই কথাগুলো শুনতে হয়েছে। এবং আমি এটাই বলবো যে এই যে ইনস্টাগ্রামে আমি আমার চেহারাটাকে একটু স্লাইটলি ফর্সা করে দিয়ে, ঠোঁটটাকে একটু টুকটুকে পিঙ্ক করে দিয়ে, এই যে একটা চোখের পাতাটাকে বেশি বড় করে দিলাম, করে এই যে প্রলোভনটা দেখাচ্ছি, এই প্রলোভনটা ঘরে ঘরে সবার কাছে পৌঁছাচ্ছে। এবার সে প্রলোভনটা পাওয়ার পরে নয় সে ভাবছে এই মেয়েটি খুব ভালো বা মেয়েটি খুব খারাপ। আমার বক্তব্য, এই যে আমি কাজটি করলাম, এইটার থেকে আমি করতেটা কি চাইছি। হ্যাঁ, আমি প্রমাণ করলাম যে আমি ভীষণ সুন্দরী, কিন্তু আসলে আমি নই। হ্যাঁ, এই ফলসহুডটাকে নিয়ে আমরা কতদিন বাঁচবো? এইটা বেশি দিন থাকতে পারে না, কিন্তু যেটা চলছে চোখের সামনে, হ্যাঁ, তার প্রতিবাদও আবার নেই কোথাও একটা। না, নেই তো, কারণ এটা একটা ভিডিও গেমের পর্যায়ে পৌঁছে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে, আমি একটা বাচ্চাকে একটা ভিডিও গেম দিলাম, এবং সেই ভিডিও গেমটাকে প্রভিশন দিলাম যে তুমি যদি একটা মেয়েকে রেপ করতে চাও, তুমি ভিডিও গেমের মাধ্যমে করো। হ্যাঁ, ঠিক ব্যাপারটা এরকমই হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে যদি তার সব থেকে পিওর ফর্ম, মানে একটা বাচ্চার ফর্মে আমরা দেখি, আর আমাদের ইন্টেলিজেন্স সেটাকে যদি কোন দিকে যাবে সেই গ্রাফের মধ্যে ফেলি, তাহলে কিন্তু আমরা আমাদের যে চিন্তা শক্তি, যে ক্রিয়েটিভ কল্পনা করার যে ক্ষমতা, শুধু তাই নয়, একটা সূক্ষ্ম লাইন রয়েছে বিটুইন ভালগ্যারিটি, চেস্টিটি অ্যান্ড পিওরিটি। এবার এই যে তিনটে শব্দ, এগুলো
নিয়ে আমরা ভাবছি না। এবং ডেফিনেটলি আমরা ইন্ডিভিজুয়ালস সবাই, আজকাল সবাই আমরা ভীষণ ইন্ডিভিজুয়ালস হতে ভালোবাসি। হ্যাঁ, কম্বলের তলায় মাথার উপরে চাপা দিয়ে নিলাম, ধরুন আমি আর আমার ছোট বোন মুমতাজ, দুজনের রাত্রিবেলা একই বিছানায় পাশাপাশি শুয়ে রয়েছি, কিন্তু দুজনের সোশ্যাল ওয়ার্ল্ডটা আলাদা। হ্যাঁ, দুই বোন কিন্তু সোশ্যাল ওয়ার্ল্ডটা আলাদা, এবং আমরা পাশাপাশি শুয়ে নিজেরা আড্ডা দিচ্ছি কিন্তু অন্যদের সাথে রয়েছি। হ্যাঁ, অন্যদিকে তার জন্য কি কি বরবাদ হচ্ছে? দুটো জিনিস বরবাদ হচ্ছে। একটা হচ্ছে ঘুম, যেটা মানুষের অ্যাকচুয়ালি শরীরটাকে ঠিক সুস্থ রাখার জন্য দরকার, এবং দেখা যাচ্ছে যে আমাদের এই সোসাইটি আজকাল ঘুমোয় না। যেহেতু ঘুমোচ্ছে না, তার আউটপুট কমে যাচ্ছে। আউটপুট যেহেতু কমে যাচ্ছে, সে পরের দিন খিচখিচে হয়ে থাকছে। খিচখিচে হয়ে গিয়ে আপনি দেখবেন রাস্তাঘাটে সব জায়গায় মানুষ ড্রাইভ করতে গিয়ে একটু ঘষতে বেশি দিচ্ছে। শুধু তাই নয়, মানুষ বিরক্ত একে অপরের প্রচন্ডভাবে। আপনি একটা দোকানে ঢুকবেন, দুটো প্রশ্ন বেশি জিজ্ঞেস করবেন, দেখবেন কিভাবে ব্যবহার করে আপনার সাথে। তো আমার বক্তব্য এটাই যে এত কিছু করার পরে, এত শিক্ষা, এত বাবা মাদের টাকা পয়সা খরচ করে দেশ বিদেশ ঘুরে পড়াশোনা করে এত কিছু জেনে বুঝে তারপরে এই টক্সিসিটিটা নিজের লাইফে, এটা আমরা জবে থেকে মানে আসলে চায়না কি করেছে, তাদের একটা ফিল্টার রয়েছে। তারা কিন্তু সব রকমের ভিডিও সবাইকে অ্যাভেলেবল করে দেয়। আমি এর মধ্যে দেখছিলাম যে চায়নার ফিড, হ্যাঁ ইনস্টা, হ্যাঁ পুরোটাই টেকনিক্যাল ফিড আসছে, মানে কাজ কিভাবে হবে এইটা ওটা টেকনোলজি। আমাদের ফিডে তো আমরা দেখতে পাচ্ছি কি আসছে, অর্ধনগ্ন ছবি বেশিরভাগ। তো যাই হোক, আর ব্যাপারটা হচ্ছে এরকম আমি দেখেছি যে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং, সেই মিটিংয়ে আমি গেছি, সেটা আমার জন্য আমার ক্যারিয়ার তৈরি হবে বা হবে না, একদম ওই ভার্জে রয়েছি। হঠাৎ ফেসবুকের মধ্যে একটা অদ্ভুত জিনিস পপ আপ করলো, যেটা আমি চাই না দেখতে। এবার এইটা যে পপ আপ করলো, এটা স্ক্যাম না কার কি, আই এম নট ইন্টারেস্টেড ইন সামবডি এলসেস নেকেড বডি। হ্যাঁ, মানে আমার কিচ্ছু যায় আসে না। আমার যা আছে আরো 5টা মেয়েরও তাই আছে, এবং পৃথিবীতে সব ছেলের যা আছে আর 5টা ছেলেরও সব আছে। এবার এইটাকে আমি একটা এমন পয়েন্টে নিয়ে গেলাম যে আমরা আমাদের যে সেক্সুয়ালিটি সেইটাকে কোয়েশ্চেন করতে শুরু করে দিয়েছি। মানে আমাদের সব কিছু নিয়ে কোয়েশ্চেন হচ্ছে। আমি না ট্রাস্ট করতে পারছি অন্য কাউকে, না আমি আমার ভাইয়ের সাথে বসে ওই জিনিসটা দেখতে দেখতে কথা বলতে পারবো। হ্যাঁ, আমার মনের ভেতরে সবসময় একটা উড়ে বাবা রে, মানে এ দেখে নিল না তো, এই আতঙ্কটা নিয়ে বাঁচতে ভালো লাগছে আমাদের। রিয়েলি একজন টিচার হয়তো পড়াতে গেছে বাচ্চাকে, রাইট, সব স্ট্যাটিস্টিক্স নিজের ক্ষেত্রে আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি টাকা খরচ করে। কেন? এটা আমাদের বুঝতে হবে যে কতটা টাইম। অফকোর্স আমি শুধু খারাপ দিকটা বললাম, ভালো দিক তো আছে অবভিয়াসলি, হ্যাঁ সেটা আমরা সবাই। হ্যাঁ, মানে আমরা যদি একটু সচেতন হয়ে ইউজ করি তাহলে কিন্তু টেকনোলজি আমাদের হেল্প করবে। বারে বারে এটা তো ঘুরেই এসছে যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। হ্যাঁ, সেটা আশীর্বাদ তো বটেই, কিন্তু অভিশাপের জায়গায় বারবার চলে গেছে, মিসইউজড বেশিরভাগই হয়েছে, সেটা এবারও হচ্ছে। এবার যেহেতু মেয়েদের নিয়ে এতটা কথা হলো, সামনে উইমেন্স ডে, বোধহয় 8 মার্চ আমার যত মনে পড়ছে, একদম সেখানে একটাই জায়গা, সেটা হচ্ছে এই যে এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা হয়। আবার ফেমিনিজম, যেটার মানেটাও কেন না পাল্টে যাচ্ছে। ফেমিনিস্ট যাদেরকে আমি সত্যি মনে করি, সেটা বোধহয় আলাদা। এখন সবাই কথায় কথায় বলে আই এম ফেমিনিস্ট। ছেলেরাও যে ফেমিনিস্ট হতে পারে এই ধারণাটা অনেকের নেই। এটা নিয়ে যদি একটা জিস্ট কিছু তোমার মতামত বলো, তোমার ধারণা। আমার মনে হয় যে এই যে পুরো কনসেপ্ট অফ ফেমিনিজম, এই ফেমিনিজমের কনসেপ্টটা এটা কোনো একটা অ্যাকচুয়ালি নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ নেই, এটাকে ক্রিয়েট করা হয়েছে নিজস্ব ইন্ডিভিজুয়ালিস্টিক কিছু পারপাসেস সলভ করার জন্য। ওকে। এবং আমি উইমেন এম্পাওয়ারমেন্টের প্রচুর কাজ করেছি, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সাথে রয়েছি, এবং মোটামুটি বেশ আমি অল ইন্ডিয়া হেড ফর উইমেন রাইটস। এটা আমি জানতাম না, ভালো প্রশ্ন করেছি মানুষকে। মানে সেই ক্ষেত্রে আমার এইটাই মনে হয় যে মেয়েদের উপরে যে সোশ্যাল ট্যাবু বা চিন্তাধারার যে একটা ব্যাপার, যে মেয়েদেরকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে এনে অত্যাচার করা হচ্ছে, সেই অত্যাচারটার প্রতি যদি আমাদেরকে কমব্যাট করতে হয়,
তাহলে সবার আগে যেটা আমাদের করতে হবে যে একটা মহিলা যখন একটা মহিলার মতো বিহেভ করছে সেটাকে নর্মালি নিতে হবে, বলছি তাকে একটা ম্যাটারনিটি লিভ দিতে হবে। হ্যাঁ, এটা তো অবভিয়াস, এটা নিয়ে প্রশ্ন করার তাকে আমি মা হওয়াবো, হ্যাঁ তাকে বলবো যে সে মা হওয়ার উপযুক্ত হবে কিনা বা মা হওয়াটাই উচিত একটি মেয়ের, কিন্তু সে যখন মা হবে তাকে একটা ম্যাটারনিটি লিভ দেব না, তাকে পেমেন্ট নিয়ে অসুবিধা করে দেব, এবং সে মেয়ে বলে তাকে কম পেমেন্ট দেব, এইগুলো আমার ঠিক লাগে না। আমার মনে হয় একটা কাজের কোনো জেন্ডার হয় না, কাজটা যখন কেউ ভালোভাবে করে তাকে একটা সুন্দর পেমেন্ট দেওয়া উচিত, ছেলে কিংবা মেয়ে নির্বিশেষে। আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো মেয়েদেরকে কম রেমুনারেশন দেওয়া হয় এবং সেটা মেনে নিতে হয়, কারণ মেয়ে। আমাকে এই কথাও শুনতে হয়েছে যে আমাদের বক্স অফিস তো মেয়েদের দিয়ে হয় না, সেই তো ছেলেরাই তো সব কিছু করছে। কিন্তু মানে আমি এইটুকুনি গর্ববোধ করে বলতে পারি যে যেইটুকুনি কাজ আমি করেছি অ্যাটলিস্ট আমি এই ধারাটাকে ভাঙার চেষ্টা করেছি, 20 থেকে 25খানা নতুন ছেলেকে সুযোগ দিয়েছি। এটা আমি বলতাম, কারণ আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে যদি ব্যালেন্স থাকতে হয়, এক্স্যাক্টলি এখন আমাদের যে পেমেন্ট স্ট্রাকচার সেটা নিয়ে আপনি নিশ্চয়ই তুমি নিশ্চয়ই শুনেছো যে চারিদিকে অনেক রকমের ইস্যুস চলছে, এবং আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ছেলেরা আসতে ভয় পাচ্ছে, একদম পাচ্ছে ভয়। হ্যাঁ, মেয়েদের সংখ্যা সেই তুলনায় বেশি। কারণটা কি? কারণ মেয়েদের তো পেমেন্ট দিতে হয় না, হ্যাঁ ছেলেদের পেমেন্ট দিতে হয়, ছেলেদেরকে একটা মানে তার ফ্যামিলিটাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব দিতে হয়, কিন্তু একটা মেয়েকে তো পেমেন্ট না দিলেও সে মেকআপ করে চলে আসবে। এই ধারণাটা এখনো চলছে, হ্যাঁ, এই যে টেন্ডেন্সিটা একটি মেয়েকে এইভাবে ট্রিট করার, এবং আমাদের যদি একটা দাড়িপাল্লার মধ্যে আমরা এই ইস্যুসগুলোকে রাখি তাহলে আমার মনে হয় যে পুরোনো দিনের দিনটা বোধহয় অনেক বেশি অ্যাডভান্স ছিল, যেখানে ইকুয়ালিটি ছিল, এবং এই ইকুয়ালিটিটা নষ্ট করা হয়েছে কিছু সেলফিশ মানুষের কারণে। তারা নিজেদের মতো করে জিনিসটাকে মোটিভেট করেছে, আর এর মধ্যে কিন্তু মেয়েরাও আছে। তো এইটা না মানলে হবে না, একদম কিছু মেয়ে অ্যাকচুয়ালি চেয়েছে এটা হোক, আচ্ছা ওকে, তাদেরও কিছুটা হাত আছে এর মধ্যে। যেরকম আমাদের যদি আমাদের দেশ যখন স্বাধীন হলো সেই সময়টাতে আমরা যদি দেখি যে কোনো ইন্ডিয়ানের হাত কি ছিল না, তারা কি নিজের দেশের বিরোধিতা করে কোনো বাজে কাজ করেনি? হ্যাঁ, নিজের অনেক তথ্য, অনেক জ্ঞান, অনেক সম্পদ ব্রিটিশদের হাতে টাকার জন্য তুলে দেয়নি, দিয়েছে। তো সেই রকমই আমি যদি বলি যে মেয়েরা একটা জাতি, এইভাবে যদি ভাবি আমি, যদিও আমার মনে হয় যে ছেলে মেয়ে হয় না, অবভিয়াসলি এটা হয় না, বাট কথার কথা আমার মনে হয় তারা দুজনেই মানুষ। এবার আমি যদি তাকে মানুষ হিসেবে ট্রিট করি তাহলে একটা ছেলে বসে মুখের দিকে তাকিয়ে রয়েছে খেতে চাইছে, আর একটা মেয়ে বসে তাকিয়ে রয়েছে খেতে চাইছে, সেই মেয়েটিকে না দিয়ে আমি ছেলেটির মুখের ভেতরে খাবারটা আগে গুঁজে দিলাম, কারণ সে ছেলে। এই যে মেন্টাল বায়াসটা, এটা হয়েছে কারণ ওই যে মেয়েদেরকে কোনো রকমে একটা মানে কমোডিটি হিসেবে দেখা। আর আমার মনে হয় সেই চেঞ্জটা আমরা তখনই ক্রিয়েট করতে পারবো যখন মেয়েরা এই ইনস্টাগ্রাম রিলের জগৎ থেকে নিজেদেরকে একটু সরিয়ে নিয়ে, এই যে তুমি যে বিউটিফাই করে নিজেকে এতটা, কারণ ওর আপব্রিঙ্গিং ওকে শিখিয়েছে, মানে ওইটা দেখে আমার সেম জায়গা, আমার প্রশ্ন এইখানেই, যেখানে হচ্ছে ও নিজেকে তো সেই কমোডিটির জায়গাতেই নিয়ে যাচ্ছে, মানে সেলেবল জায়গাতে, যে আমি বিক্রি করছি নিজেকে, কারণ ওর সোসাইটি ওকে শিখিয়েছে যে তুমি সুন্দরী না হলে তোমার কোনো গতি নেই, তোমার কোনো ভ্যালু নেই, এবং সুন্দরী হয়ে তুমি কি করবে, ম্যাক্সিমাম তুমি কি করতে পারো, তুমি ম্যাক্সিমাম বিয়ে করতে পারো। বিয়ে ভালো পয়েন্ট। তিনজনের এখনো কেউ কেন, মানে ওয়াই? আমার মনে হয় বিয়ে জিনিসটা খুবই পবিত্র, চোখের সামনে অনেক সুন্দর সুন্দর সুস্থ এক্সাম্পলস দেখেছি ছোটবেলা থেকে, এবং এখন অনেক ভয়াবহ এক্সাম্পলস দেখছি চোখের সামনে। দুটো দেখে যখন আবার সেই টাইমটা আসে নিজের ডিসিশনের ক্ষেত্রে, আমার মনে হয় যে তখনই আমি ডিসিশনটা নেব যখন আমার মনে হবে যে আমি সেই মানুষটাকে খুঁজে পেয়েছি। তা না হলে একটা ভুল মানুষের সাথে বিয়ে করে আরেকটা পরিবারকে অপদস্থ করা একদমই উচিত নয়, কারণ সেই কনফিডেন্সটা তো আমাকে পেতে হবে। হতে পারে যে ছেলেটার সাথে কিছুটা ম্যাচ হচ্ছে না, কিন্তু তার পরিবারটাও একটা পরিবার, অনেক ঠিক একটা বিষয়। লোকে সবসময় এরকম ভাবেই ভাবে যে
আমি সমস্তটা, আমাকে অন্যদেরটা ভাবতে হবে না, আমি নিজের মতো করে করে নিলাম তাহলেই হয়ে গেল। আসলে সেটা কখনো হয় না। যখন অন্যের পরিকাঠামোটা মানুষ খুব সঠিকভাবে বুঝতে পারে, তখন কিন্তু নিজে সেই পরিকাঠামোর সাথে যুক্ত হলে কি হতে পারে সেই ভিজুয়াল সেন্সটা ডেভেলপ হয়। এবার আমরা তো এরকম নয় যে আমরা কোনো সেরকম ছেলেকে মিট করিনি যারা ভালো বা যারা লাভেবল বা যাদের সাথে ঘর করা যায়, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হয়েছে যে তাদের যে পরিস্থিতি বা তাদের সাথে মিশলে যে আলটিমেট রেজাল্টটা হবে সেটা হয়তো বা যেটা সুস্থ, যেটা সুন্দর, যেটা আমরা চাইছি সেটা হয়তো হবে না। এবার হয়তো কিছুটা ভয় পাচ্ছি, হয়তো, কিন্তু সেই হয়তোর পেছনে মানে আই থিঙ্ক এখনো অনেক এক্সপেরিমেন্ট করে নিজেকে বোঝাতে হবে যে মানে তুমি এমনি এখনো চাও, এরকম নয় যে না করবো না ভাবছি, এটা এখনো নেই। না, নট রিয়েলি। আমরা 3 বোনও আমি বলবো সেই দিক থেকে বেশ ওপেন মাইন্ডেড। যদি সেরকম ভালো কোনো মানুষের সাথে আমাদের আলাপ পরিচয় হয় এবং যদি মনের মিল হয়, তাহলে ওয়াই নট? আই থিঙ্ক ইটস দ্য আই লাভ ম্যারেজ। আমার মনে হয় ম্যারেজ অ্যাপ্লাই করুন আপনারা সবাই, যারা দেখছেন, এখনো আছেন 3 জন, কিন্তু 3 জন পাত্রী আছেন সুযোগ্য, একটু অ্যাপ্লাই করুন। এবার এখন যদি হঠাৎ করে একজন নতুন এরা ছেলে, এরা তো তুমি এদের সাথে কাজ করেছো, অনেকেই হয়তো জানেন না যে নতুন ছিল অনেকেই, ধরো এই মুহূর্তে একজন আসলো, সে শর্ট ফিল্ম বানাবে, শর্ট ফিল্ম হয়তো অনেক আগে তুমি করেছো, এখন তো ছবি ছাড়া কিছু, যদি সত্যি কাজটা আমার পছন্দ হয়, মানে শুনলে স্ক্রিপ্ট শুনে মনে হলো যে বেশ লাগছে, হ্যাঁ করবে? হ্যাঁ, একদম করবো। কারণ ব্যাপারটা এরকমই যে আমার মনে হয় এখন আমাদের ইন্ডাস্ট্রিতে নতুনের দরজাটা খুলে দেওয়া উচিত খুব বড় আকারে। পুরনো ভেটারেন্সরা আনফর্চুনেটলি কোভিডের মধ্যে এত কষ্ট পেয়েছেন এবং তার মধ্যে অনেক গুণী গুণী শিল্পীকে আমরা হারিয়েছি। সেই জায়গা থেকে আমাদের সমাজটা এখন মোটামুটিভাবে ড্রেনড আউট হয়ে রয়েছে। তারপরে চোখের সামনে আমরা আরজি কর দেখলাম। আমার মনে হয় যে বাঙালিরা তো খুব সেন্সিটিভ, খুব তারা আবেগপূর্ণ একটা জাতি, তো এতগুলো একের পর এক আঘাত একটা একটা জায়গা বা একটা কালচারের উপর দিয়ে যাচ্ছে একের পর এক। আমার মনে হয় এই সময়টাতে আর্টিস্টরা একটা বিশাল কিছু করে দেখাতে পারে, আর সেটা হচ্ছে যদি তারা ইউনিফাইড হয়। আমার মনে হয় সেইটুকুনিতে আমরা কিন্তু একটা এমন বেস তৈরি করতে পারবো বেঙ্গলে, যে বেসটা আমাদের ছিল হারিয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি একটু একটু করে দায়িত্ব নিজেরা না নিই, আর কে নেবে আমাদের দায়িত্ব? দারুণ দারুণ। এদিকটা গেল। আরেকটা দিক হচ্ছে যেটা জানা আমার ছিল না, এই যে বলেছি যে ডান্সার, এই যে বিষয়টা, এটা তুমি কন্টিনিউ করছো না অনেক কাল ছেড়ে দিয়েছো? না, একদমই না। আমার স্টুডেন্টস আছে এবং তুমি শেখাও এখন? আচ্ছা, শেখাই। আমার গুরুজিও এখনো আমাকে তালিম দেন এবং আমার গুরুজি গুরু মুরলীধর মাঝি, যার কাছে আমি দীর্ঘ 20 বছর ট্রেন্ড হয়েছি। তারপরে চিত্রসেন সাহু, উনি আমাকে এখনো তালিম দিচ্ছেন। তো আমার যে ফরম্যাট অফ ওডিসি, সেটা অত্যন্ত ক্লাসিসিটি বেস মেনটেন করে একেবারে সেই পাকওয়াজ এবং ট্রেডিশনাল ফরম্যাটে সেইভাবে আমি নিজে শিখেওছি এবং আমার ছাত্রছাত্রী, মানে আমার ছেলে স্টুডেন্টসও আছে, তাদেরকেও আমি শেখাচ্ছি এই একটা হোপে যে ক্লাসিক্যাল ভ্যালিউ হয়তো বা আজকে আমার ইউটিউবে প্রেজেন্টেশন কম হলো, হ্যাঁ হয়তো বা ফেসবুকে আমি 2টো রিল কম করলাম, কিন্তু অ্যাটলিস্ট আমার কাছ থেকে যে স্টুডেন্টসরা শিখবে তারা কিন্তু অন্য কিছু লোভে শিখবে না। তারা কিন্তু শুধু একটা রিয়ালিটি শোতে গিয়ে 3 দিন আমি মুখটা দেখিয়ে তারপরে আমি অ্যাক্টিংয়ে চলে গেলাম, সেই কারণে নাচ শিখবে না, আর উল্টোটাও ভ্যানিশ হয়ে গেলাম। হ্যাঁ, আসলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল নাচের মধ্যে একটা আধ্যাত্মিক জায়গা রয়েছে, যে জায়গাটা নিয়ে মানুষ অতটা কথা বলে না, কিন্তু আমার মনে হয় যে যতটা সিম্পলি আমরা হয়তো অন্য ক্লাসিক্যাল নাচের ফর্মগুলো পাই, সেখানে হয়তো সুপার পাওয়ার বা এমবডিমেন্ট অফ লাইফ, সেই ব্যাপারটার যে পড়াশোনাটা সেইটা শেখানো হয় না। কিন্তু ফরচুনেটলি আমাদের ইন্ডিয়ান শিল্পকলাগুলোর মধ্যে আমরা কিন্তু সেই অস্টের ব্যাপারটা পাই। রাদার মানে এখনও যদি গণপতি বন্দনা হোক বা সরস্বতী বন্দনা হোক বা বসন্ত পল্লবী হোক বা
বাগীশ্রী পল্লবী হোক, যে কোনো নাচ যদি কোনো মানুষ করে, এটা একটা সেলিব্রেশন বা ওডের মতো কাজ করে। একটা পার্টিকুলার ফর্ম অফ আর্টকে কেন সেটা তৈরি করা হয়েছে ইন দ্য ফার্স্ট প্লেস না জেনে না বুঝে সেটাকে একটা এমন জায়গায় প্লেস করে দিই যে একেবারে মানে তেলটাকে জলের মধ্যে ফেলছি আর জলটাকে তেলের মধ্যে ফেলছি, তার মানে কি দুটো মেশে না। আর শুধু তাই নয়, কি কারণে ওই আর্ট ফর্মটাকে তৈরি করা হয়েছিল ইন দ্য ফার্স্ট প্লেস সেই সব নিয়ে পড়াশোনা না করলে মানে কি হবে, পড়াশোনাটাই তো কোথাও অফ হয়ে গেছে, শুধু এই বিষয় না। এটা হয়েছে এটা খুব দরকার, খুব প্রয়োজন। তুমি কোনো ওয়ে আউট দেখতে পাও যে শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, এই যে মানুষ কিভাবে পাল্টাবে, পৃথিবী কি আবার শান্ত হবে? আমার মনে হয় যে আমরা যদি পৃথিবীকে শান্ত করতে চাই তাহলে কিছু ডিসিপ্লিন নিজের লাইফে নিয়ে আসতে হবে। প্রথমত দিনটাকে 24 ঘন্টাতেই বিভক্ত করে যে টাইমটুকু আমরা পাচ্ছি, মানে ঘুমোতে হবে প্রথমত রাত্রিবেলা, সেই রাতের ঘুমের যে শান্তিটা সেটা কিন্তু পেট ভর্তি ভাত খাওয়ার মতো একটা শান্তি। মানে একটা মানুষ যদি সারাক্ষণ খাবার কম খায়, ইমপিওর খাবার খায়, জল না খায়, তার চোখে মুখে একটা খিচখিচে ভাব চলে আসবে। ঠিক সেই রকম রাতের ঘুম থেকে শুরু করি, যেটা আমাদের খুব দরকার। আমাদের কি দরকার মানুষ হিসেবে? বেসিক কয়েকটা জিনিস। একটা হচ্ছে আমরা ভালো খাবো, আমরা ভালো থাকবো এবং আমরা হয়তো ভালো কাজ করব। এই তিনটের মধ্যে যদি আমরা একটা ব্যালেন্স খুঁজে পাই এবং বেশি লোভী না হই, মানে আমাকে বিশাল আকারে একটা কিছু পেতেই হবে, তা নাহলে আমি অন্য মানুষকে খুন করে দেবো, এই যে প্রবণতা, যে অন্যের ক্ষতিও আমি করতে পারি নিজের ভালোর জন্য, একদম এক্সটেন্ট অবধি যেতে পারি। হ্যাঁ ঠিক। এই প্রবণতাটা মানে একটু নিজেকে এই কথাটা বোঝানো যে আমি আজকে যা করব সেইটার কনসিকুয়েন্সেস কিন্তু কখনো না কখনো আমাকেই কিন্তু নিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি যদি কয়েকটা কাজ এমনভাবে করি যেটা কনস্ট্রাকটিভ, যেটা আমাকে সারা জীবনের মতো একটা ভালো পথ দেখাবে, তাহলে শান্তি তো আসতে বাধ্য। কারণ আমার মনে হয় যে যদি ব্যালেন্স, মানে এটা অ্যাকচুয়ালি পেন্টিংয়েরই নিয়ম, যে ব্যালেন্সের থেকে হারমোনি আসে এবং হারমোনির থেকে পিস আসে খুব বেসিক জায়গা থেকে, যে আমার পেটের সাইজটা এইটুকুনি, আমি খাবারটা এইটা খাবো আজকে। হ্যাঁ, আমি একজন নায়িকা, আমাকে মেকআপ করে লোকের সামনে বেরোতে হবে, দ্যাটস বাই প্রফেশন, মানে আমাকে সাজতে হবে, আমাকে আমার কাজটাকে করতে হবে, কিন্তু আমি তার মধ্যে একটা ডিসিপ্লিন মেনটেন করব। আমি ডেফিনেটলি কাস্টিং কাউচকে ইয়েস বলবো না। হ্যাঁ, এই কথাটাই বলছি আমি, যে সব লাইফস্টাইলের মধ্যে একটা করে নিয়মাবলী রয়েছে, সেই জায়গা থেকে একটা সেলফ ক্লারিফিকেশন আর ডিগনিটি তো একটা জায়গা থেকে মেনটেন করতেই হয়। আমি মেয়েদেরকে বলবো, যারা আমি আমার ফিল্ডের কথা বলতে পারি, কারণ যেহেতু আমি আমার ফিল্ডের ওয়ার্কিং প্রফেশনাল, অন্য কোনো ফিল্ড সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই। তো আমি এইটুকুনি বলতে পারি যে আমি দেখেছি যে কোভিডের সময় প্রচুর মেয়ে, তারা সত্যি তখন টাকা পয়সার খুব সমস্যা সবার হয়েছে, কিন্তু তারা খুব ভুল পথে চলে গেছে। কলকাতা শহরের নানা ফ্ল্যাটে ব্লু ফিল্ম তোলা হয়েছে এবং তার মধ্যে তারা ওপেনলি পার্টিসিপেট করেছে। আমার প্রশ্ন তাদেরকে, কেন? এবং তারা যদি চায়, ওই গরিব মানুষটার দিকে একটু তাকিয়ে দেখতে হবে যে কিন্তু কোনো না কোনো একটা, আগের দিন একটি ভিখারি আমাকে এসে বলল যে দিদি আপনি আপনার কাছে খুচরো নেই? আমি বললাম না নেই। তো বললো যে আমাকে একটু জিপে করে দেবেন। হ্যাঁ, আমি বলছি ভিকিরিও অ্যাডভান্সড হয়ে গেছে। সেখানে আজকালকার যুগে যেখানে আমরা একটা ফোন পাচ্ছি, ল্যাপটপ পাচ্ছি, ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছি, আমরা কি কিছুই করতে পারছি না? এটা সত্যি কথা নয়, কিছু তো করতে হবে। এবং নিজের প্রতি বিশ্বাস হারালে চলবে না, বিশ্বাসটা রাখতে হবে। মানে ওটার জন্যই বেঁচে আছি কোথাও একটা, সুস্থ, খুব মিষ্টি মিষ্টি মেয়েরা, খুব ভালো, তারা যে পথটা ধরছে সেটা দেখলে সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি চাইবো যে সামনে উইমেন্স ডেতে যদি একটা বার্তা আমি দিতে পারি মেয়েদেরকে, আমি বলবো যে ডোন্ট সেল ইউর সেলফ শর্ট। তোমাকে এমন কিছু করতে হবে না যেটা তোমার ডিগনিটির বিরুদ্ধে। তুমি নিজে নারী থাকো, তুমি নিজে স্বাবলম্বী হও, নিজেকে নিজে চেনো, এবং সবসময় যে একটা উল্টো পথে গেলেই দারুণ রেজাল্ট হবে সেটা কিন্তু নয়। ইনফ্যাক্ট কখনো দারুণ রেজাল্ট হয় না, হিতে বিপরীতই হয়। আজকে লাফিয়ে আমি 3টে স্টেপ ক্রস করে একটা জায়গায় পৌঁছে গেলাম, কিন্তু তারপরে সেই 3টে স্টেপ পরে
পৌঁছে গিয়ে আমাকে সেই জায়গাটাকে কিন্তু ধরে রাখতে হবে, না হলে ফলটা নেওয়া যায় না, এক্স্যাক্টলি। তারপরেই সুইসাইড। হ্যাঁ, সেইটাই আমি বলবো যে আমাদের প্রফেশনে যারা আসছে তার মধ্যে অনেকে রয়েছে যারা প্রচুর পরিশ্রম করে, তাদেরকে দেখে আমরা ভালো এক্সাম্পলসগুলো মাথায় রেখে কাজ করব। প্রচুর প্রচুর নায়িকা রয়েছে যারা আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু কাজ করে গেছে, সেখান থেকে কত কিছু শেখার আছে। সেই টাইমটাতে আমি শিখবো, জানবো, বুঝবো এবং নিজেকে এমনভাবে তৈরি করব যেখান থেকে আমাকে কখনোই ভুল কাজ না করতে হয়। কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেই সম্পর্কে আমি কনসেপশন নেব, তারপরে আমি একটা কোনো জিনিসে ইয়েস বলবো। তো এই যে বিবেচনা করে আস্তে আস্তে পা ফেলা এবং এটার পেছনে যে এডুকেশনটা, আমি খুব চাইছি যে আমাদের এই যুগের নতুন যারা অ্যাসপিরেন্টস, যারা এই ইন্ডাস্ট্রিতে আসছে, খুব সাহস করে তোমরা এই স্টেপটা নাও, দেখবে তোমরা সারা জীবন হাসবে, তাতে একটা সমাজের ভেলকি ঘটবে ডেফিনেটলি। আর এই ম্যাজিকটা সারা জীবনের ম্যাজিক, সারা জীবনের ম্যাজিক। আমরা একদম শেষের দিকে, প্রশ্ন আর সেরকম কিছুই নেই। এবার ঘটনা হচ্ছে, ভেলকি বললে তোমার কি মনে পড়ে? তোমার কাছে তো ম্যাজিক, হ্যাঁ, তাছাড়াও ভেলকি বললে আমার ম্যাজিকের একটা ফ্র্যাগমেন্ট মনে পড়ে। কারণ আমার মনে হয় যে ভেলকি যেটা, সেটা একটা ছোট্ট পোর্শন ম্যাজিকের জগতের। ম্যাজিক খুব সুন্দর, খুব বিশাল, খুব একটা একটা বিশাল বড় আকাশের মতো, যে আকাশটার কোনো ডেফিনিশন এখনও বোধ হয়, হ্যাঁ কিছুটা বাবা পেরেছে সেই ডেফিনিশন দিয়ে আমাদেরকে মন্ত্রমুগ্ধ করতে, কিন্তু বাবার মুখেই শুনেছি যে ম্যাজিক এত বড় একটা সাবজেক্ট যে এর কোথায় শুরু আর কোথায় শেষ সেটা নিয়ন্ত্রণ করা যায় না। এবার হচ্ছে যে ভেলকির সঙ্গে তুমি আড্ডা মারলে, আর যেখানে ম্যাজিকটা একদম জড়িত, আড্ডা মেরে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আমি আড্ডা মারতে ভীষণ ভালোবাসি। আর ওই তো আমার একটু আপনি আগে করার একটা প্রবণতা রয়েছে, সেখান থেকে তো তুমি তো চলেই এসছে, তার মানে আমরা ফ্রেন্ডস একেবারে 100%। আমরা কোনো কিন্তু ফিল্ম নিয়ে আলোচনা করিনি, হ্যাঁ, নায়িকা, তোমার প্রথম ছবি বুমাদের সাথে, এসব কিছু আমরা এখনো মানে আলোচনাই করিনি। মনে হয়েছে এগুলো করা হয়েছে প্রচুর বার, একটু অন্যরকম এই আলোচনাটা হোক, মানে তাই নয় কি? মানে আমার মনে হয় যে ফিল্ম নিয়ে আমরা যে আলোচনাগুলো করি, যে আমার সামনে কি ফিল্ম আসছে, সামনে যে ফিল্মগুলো আসছে সেগুলো তো দর্শক দেখবে এবং তার জন্য আমাদের পাবলিসিটি মাধ্যম রয়েছে, তারা পাবলিসাইজ করবে। কিন্তু আমি এই কথাটাই বলবো যে যে ফিল্মটা তুমি দেখবে, যেটা দেখতে চলেছো, যেটাতে আমি রয়েছি, সেটাতে কিন্তু আমাকে 100তে 100 দিও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আমরা আবার একটু খাওয়া দাওয়া করবো, এগুলো শেষ হয়ে গেছে, নতুন অর্ডার দেবো। হ্যাঁ, সেই তো। দেখতে থাকুন ভেলকি, চলো। ইন্টারনেট একটা মিডিয়াম, আর মোবাইল ফোন কিন্তু একটা ওয়ান্ডারফুল মিডিয়াম। তার মধ্যে যদি তোমার এই প্রোগ্রামটা ভীষণ ভীষণ ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম আরও কন্টেন্ট তোমাদের জন্য ওয়েট করছে। কি ঠিক বললাম তো? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.